প্রায় ঘণ্টাখানেক শতদ্রু দত্তকে জেরা পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রুকে জেরা পুলিশের। যুব ভারতীয় বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত গত শনিবারই গ্রেফতার করা হয়। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গোটা জেরা পর্বের ভিডিওগ্রাফি পুলিশের। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, ঘণ্টাখানেক অতিক্রান্ত, ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে। তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখেই জেরা পুলিশের। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কয়েক ঘন্টা অপেক্ষা ইতিমধ্যেই পার হয়েছে এবং শতদ্রু দত্ত তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী আধিকারিকরা। তার কারণ একেবারে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যে করা হচ্ছে, একেবারে গাইডলাইন যে তদন্তকারী কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে গড়ে দেওয়া হয়েছিল, সেই কমিটির সমন্বয় রেখেই কিন্তু একেবারে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। একদিকে ডিসি অনিশ সরকার তিনি যেমন আছেন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায়, অন্যদিকে ঈশান সিনহা যিনি এসিপি পদমর্যাদা অফিসার, অন্যদিকে তদন্তকারী আধিকারিক, এরা প্রত্যেকেই এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করছে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ হিসাবে দেখা যাচ্ছে গতকালকে যখন সল্টলেক স্টেডিয়ামে যেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু একেবারে প্রবেশ করেছিল বা পরিদর্শন করেছিল বলা চলে এই তদন্তকারী যে কমিটি রাজ্য সরকার গড়ে দিয়েছিল সেই কমিটি। তারা প্রত্যেকে যেমন গোটা যেখানে যেখানে ভাঙচুর করা হয়েছিল সেই জায়গা তারা খতিয়ে দেখে, তারই পাশাপাশি তারা এই তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে। অন্যদিকে উচ্চপদস্থ বিধাননগরের পুলিশ কমিশনার যিনি তার সঙ্গে কথা বলেছে, জয়েন্ট সিপি তার সঙ্গে কথা বলে এবং গোটা ঘটনা সম্পর্কে বিবরণ জানতে চাওয়া হয়। এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু এখনো প্রশ্নের উত্তর অধরা এমনটা মনে করছে। যে টেন্ডারের কথা বলা হচ্ছে, যে জলের টেন্ডার দেওয়া হয়েছিল ভিতরে, কিভাবে বেনিয়মভাবে জলের টেন্ডার নেওয়ার পরে ভিতরে প্রবেশ করেছিল, এই সমস্ত বিষয় কার সাথে আলোচনা করা হয়েছিল, এই যাবতীয় তথ্য নিয়েই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওগ্রাফি করে পরবর্তী ক্ষেত্রে এই তদন্তকারী আধিকারিক যারা আছেন তারা কিন্তু তদন্তকারী যে কমিটি গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের হাতে তুলে, তারা যদি মনে করে পরবর্তী ক্ষেত্রে শতদ্রু দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু প্রথম পর্যায়ে যে আজকে দেখা গেল গতকালকে যখন হেফাজতে নেওয়া হলো, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আজকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং গোটা যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুলিশের পক্ষ থেকে যাবতীয় যে জিজ্ঞাসাবাদ সেই ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং এই সমন্বয় অর্থাৎ তদন্তকারী যে কমিটি গঠন করা হচ্ছে তার সমন্বয় রেখেই কিন্তু এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে বিধাননগর দক্ষিণ থানায়। বেশ, যুব ভারতীতে ভাঙচুরে গ্রেফতার 5। শনিবার যুব ভারতী মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, ভাঙচুর, সিসি ক্যামেরার ফুটেজ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখিয়ে চিহ্নিত। ভাঙচুরের ভিডিও দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হলো, গ্রেফতার করা হলো 5 জনকে। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, এই 5 জন কারা? মেসি ইভেন্টের দিন যুব ভারতীর ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা ছিল, গ্যালারি থেকে দেখা যাচ্ছে এই যুবক তারা একেবারে ভিতরে প্রবেশ করে গ্যালারির ভিতরে যেমন একাধিক চেয়ার ভাঙচুরের ঘটনা তাদের স্পষ্ট ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে মাঠের মধ্যে তারা কিন্তু একাধিক জিনিসপত্র ভাঙচুর করছে, একাধিক আসবাবপত্র ভাঙচুর করছে, এই লক্ষ্য করা যাচ্ছে। আগুন ধরানোর মতো যে পরিস্থিতি হয়েছিল তারা কিন্তু গোটা ঘটনা একেবারে স্পষ্টভাবে জড়িত রয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেখান থেকে ক্লোজ সার্কিট ক্যামেরায় ফুটেজ যখন সংগ্রহ করে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক সংবাদ মাধ্যমে যখন দেখানো হয়েছিল সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করে এবং সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে তাদের চিহ্নিত করার পরে দমদম এলাকা থেকে বেশিরভাগ গ্রেপ্তার করা হয়, নাগেরবাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেককেই আজকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সমস্ত সংবাদ মাধ্যমে যে ফুটেজ দেখানো হয়েছে তাই দেখে শনাক্তকরণ করার পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আরো যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 2 জনকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে দমদম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 1 জনকে জ্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একাধিক যে সমস্ত ভাঙচুরের ঘটনা যে ব্যক্তিরা ছিল, অর্থাৎ মেসি ইভেন্টের দিন যারা ভাঙচুরের ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শনাক্তকরণের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও এই গ্রেপ্তারির সংখ্যা বাড়বে। বেশ, যুব ভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম।
তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি, তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুরকির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে, চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। হাই প্রোফাইল অনুষ্ঠান, এমনই একটি অনুষ্ঠানে শনিবার চূড়ান্ত অব্যবস্থা। যুবভারতীতে মেসির মেগা ইভেন্টে আয়োজকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুবভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতে পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi. Disgrace for Calcutta. Disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্ল্যানিং, প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে, তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে। স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, we all work together to make it a very good product. এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা। শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়, আমি তাকে আমার পুরো যে প্ল্যান সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত যে ওয়্যার, সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে,
যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার, ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা। মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। আর এখানেই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হিড়িক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি, এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা বেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা? মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। তাও কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই একদম জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা। সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? নিউজ 18 বাংলা। গোটা ঘটনায় সরব হয়েছেন মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার শিল্টন পাল। কি বলছেন তারা শুনুন। দেখো, ফার্স্ট টু লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল, বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি হয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল, বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট।
কারণ দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা খুঁজে পাওয়ারও ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনের বড় প্রবলেম ছিল। অনুমতি ছাড়াই যুব ভারতীর মেসি কনসার্ট, শতদ্রু সংস্থার বিরুদ্ধে সরব আইএফএ এআইএফএফ। যুব ভারতীতে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইএফএর অনুমতি বাধ্যতামূলক। মেসিকের এই অনুষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেরই সমান। আইএফএ এআইএফএফ কে না জানিয়েই যুব ভারতীতে যাবতীয় পরিকল্পনা। আইএফএ কে কিছু জানানোই হয়নি বলে অভিযোগ সচিবের। এরকম যখন একজন তারকা আসে সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান, মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে। বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4 স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা, মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় উদ্যোক্তাদের বিরুদ্ধে সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত। আইএফএ কে অন্ধকারে রেখে যুব ভারতীতে মেসি ইভেন্ট, আয়োজকদের বিরুদ্ধে সরব আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। আইএফএ কে কিছু না জানিয়েই এত বড় আয়োজন, সরব এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো মানে গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এর তো কোনো দক্ষতাও নেই, অভিজ্ঞতাও নেই এবং সে নিজে একা একা করতে গেছে, কারোর উপর নির্ভরশীল ছিল না। এরকম মেসি মতো একজন তারকা যার মানে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, হাজার হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স থাকে। এই এখানে যে বোতল বিক্রি করছে, বোতল বিক্রি তো অ্যালয় নয়, জলের পাউচ ফ্রিতে ডিস্ট্রিবিউশন হয়, সেখানে কি করে বোতল বিক্রি করলো, এই বোতলগুলোই তো ছুঁড়ে মারলো। এটাতে যদি কেউ ইনজিওর হয়ে যেত তখন তো একটা বিশাল ব্যাপার হতো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো মানে কি বলবো, যা ক্ষতিপূরণ চাইতো তাতে তো মানে কি যে হতো, যে ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাই জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে আইএফএ এআইএফএফ সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, মত সেলিব্রিটি ম্যানেজমেন্টের ডিরেক্টর ভাস্বর গোস্বামীর। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই। দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিলেন? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা। যুব ভারতের বিশৃঙ্খলায় জনস্বার্থ মামলা হাইকোর্টে, শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা হাইকোর্টে নজরদারিতে তদন্তের আবেদন। আরো ডিটেল জানাবে এই বিষয়ে অর্ণব রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো 3টি জনস্বার্থ মামলাই ইতিমধ্যে দায়ের হয়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মামলা করেছেন সেই মামলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেয়ার রয়েছে। তার প্রথমেই রয়েছে ইতিমধ্যে যে তদন্ত চলছে, অর্থাৎ বিধাননগর সাউথ থানা
একই সঙ্গে যে তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে হচ্ছে, এই সমস্ত কমিটি ইতিমধ্যে যা কাজ করছে সেগুলিকে বাতিল করা হোক। একই সঙ্গে রাজ্যের সিএম এর যে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে সেখান থেকে যে তদন্তের কমিটির কথা ঘোষণা করা হয়েছিল সেটাকে বাতিল করা হোক, কারণ সেগুলো নিরপেক্ষ নয়। এবং এক্ষেত্রে বিধাননগর দক্ষিণ থানা থেকে তদন্ত ভার হাইকোর্ট নিযুক্ত একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তার মাধ্যমে তদন্ত করানোর আবেদন। একই সঙ্গে যারা মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন সমস্ত দর্শকদের জন্য টিকিটের টাকা ফেরত, এবং একই সঙ্গে তাদের উপর যেভাবে হেনস্থা করা হয়েছে, তাদের মারধর খেতে হয়েছে, এই দুটো যে ঘটনা রয়েছে তার জন্য তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করুক হাইকোর্ট, এমন নির্দেশও শুভেন্দু অধিকারীর মামলায় রয়েছে। এবং পাশাপাশি আরো দুটি জনস্বার্থ মামলা আইনজীবী ফিরদৌস শামীম এবং আইনজীবী প্রকৌশলী চট্টোপাধ্যায় করেছেন। সরাসরি ইডি এবং সিবিআই তদন্তের আবেদন করেছেন ফিরদৌস শামীম, এবং তার ক্ষেত্রে যুক্তি হচ্ছে যেহেতু আর্থিক তথ্যের বিষয়ে জড়িয়ে রয়েছে তাই এই ধরনের তদন্ত প্রয়োজন। পাশাপাশি যে যুবভারতী ক্রীড়াঙ্গনের ক্ষতি হয়েছে, বিপুল অঙ্কের টাকার ক্ষতি হয়েছে, প্রায় 2 কোটি টাকার বেশি আমরা জানি ইতিমধ্যে একটা প্রাথমিক যে তথ্য আসছে, সেই ক্ষতিপূরণের টাকা আয়োজক সংস্থার কাছ থেকেই সেটাকে রিকভারি করা হোক, পুনরুদ্ধার করা হোক, এই মর্মেও হাইকোর্ট নির্দেশ জারি করুক এমনটাও আবেদনে বলা হয়েছে। সব মামলাগুলি কালকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ফের দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন, এবং কালকের পরই বিষয়টি কালকেই শুনানি হবে নাকি চলতি সপ্তাহে শুনানি হবে হয়তো নির্দিষ্ট হবে। বেশ, মেসি দর্শনে আপ্লুত তারকেশ্বরের রেফারি। যুব ভারতীতে মেসি ডিপল দর্শন। ফুটবলে 2 কিংবদন্তির সই সংগ্রহ। বিশৃঙ্খলা ইভেন্ট বানচালের আগেই স্বপ্নপূরণ। ফুটবলের জাদুকরের সঙ্গে হ্যান্ডশেক দেবব্রত নস্করের। শনিবার প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত। সত্যি সত্যি মনে হচ্ছে এটা একটা স্বপ্নের মতো। আমরা যাকে ভগবান হিসেবে ভাবি ফুটবলের, তাকে আমি সামনে থেকে দেখেছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি এটা স্বপ্নের মতো লাগছে। হ্যান্ডশেক করেছি এবং বলে সিগনেচার করিয়েছি, সেটাও একটা এক্সট্রা পাওনা বলে মনে করছি, মানে যেটা আমার কাছে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। মেসির সই করা বল আর কি। মেসি জাস্ট ঢোকার আগে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের রেফারি হিসেবে ছিলাম। তারপর মেসি এসে আমাদের সঙ্গে আমরা লাইন আপ করে দাঁড়ালাম, আমাদের প্লেয়ার এবং রেফারি সবার সঙ্গে হ্যান্ডশেক এবং সিগনেচার করে। আসি পরের খবরে। মহাত্মা গান্ধীর নামে ক্ষোভ, 100 দিনের কাজের গ্যারান্টির নাম বদলের সিদ্ধান্ত। মহাত্মা গান্ধীর জাতীয় রোজগার আইনের নাম বদলের ভাবনা, প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। এ বিষয়ে আরো জানাবে বিস্তারিত আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে মনরেগা প্রকল্পের নাম বদল করা হচ্ছে এবং মহাত্মা গান্ধীর নাম পুরো মুছে ফেলতে চাইছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য হচ্ছে নতুন বিলে পূজ্য বাপু নামও রাখা হচ্ছে না। সুকৌশলে কি তাহলে মানে রাম নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। যেটা জানা যাচ্ছে যে আজকে সংসদে বিল পেশ করা হতে পারে, এবং তৃণমূলের বক্তব্য এটা যদি সত্যি হয় তাহলে এই প্রবণতা মারাত্মক হবে, কারণ গান্ধীজির নাম মুছে ফেললে এর প্রতিবাদও করা হবে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে অবিলম্বে এই বিষয় নিয়ে সরবতও বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যে মহাত্মা নাম সেটাকে মুছে দিতে চাওয়া হচ্ছে, এবং তাদের আপত্তি যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন, সেই মাহাত্ম্যকেই মুছে দেওয়ার চেষ্টা করে আসলে বাংলার মানুষ এবং বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছেন সংসদে তাদেরকে বলা হচ্ছে গোটা বিষয় নিয়ে সরব হওয়ার জন্য। সেটা রাজ্যের বিভিন্ন জায়গাতেও যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার প্রসঙ্গ এই বিলের সঙ্গে জুড়ে রয়েছে, সেটিকেই তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ, ভিবিজি রামজি বিল 2005, কোথায় মহাত্মা গান্ধী, কোথায় পূজ্য বাপু? ভিবিজি রামজি এটা কি কোনো প্রশাসনিক ভাষার কোড? মহাত্মা গান্ধীর নামকে মনরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি। বিপজ্জনক প্রবণতা, কিন্তু জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে। 2022-এর 13ই মার্চ পানিহাটিতে কাউন্সিলর অনুপম দত্ত খুন হন। 3.5 বছর পর দোষী সাব্যস্ত 3 জনকে।
2022-এর 13ই মার্চ পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুন 3.5 বছর পর দোষী সাব্যস্ত 3 জন। কারা তার আরো ডিটেল জানাবে। অরুণ রয়েছে টেলিফোন লাইনে। অরুণ, দেখো এই 3 জন হলো অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, এরা 2 ভাই, এবং জিয়াউল মন্ডল। এই 3 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করে। সঞ্জীব এতদিন বাইরে ছিল, কিন্তু আজকে আদালতে তাকে আসতে বলা হয়, আদালতে আসলে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এরপরে 3 জনকে আগামী 17 তারিখ তাদের আবার কোর্টে তোলা হবে, তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের রায় সেদিনকেই শোনানো হবে। এরপর কিন্তু তারা যেখানে তারা বলতে থাকেন এটা রাজনৈতিক চক্রান্ত চলছে, আমাদের ফাটানো হয়েছে। এরপরে কিন্তু যিনি কাউন্সিলরের যিনি স্থির হয়েছে অনুভবের স্থির, তিনি বলেন যে এই বিষয়ে তিনি খুশি। বেশ, আপনি তো বেল পেয়েছিলেন, সুপ্রিম কোর্টে বেল পেয়েছিলেন, কি বলবেন? আমাদের জোর করে সাজা দেওয়া হবে। বাপি কি বলবেন? আপনি তো সুপ্রিম সাজাটা ঘোষণা হয়েছে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এতদিন পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। 22 সালের যেদিন থেকে আজকে আমার উকিল সত্যব্রত দাস যেইভাবে এই কেসের প্রতি মানে নিজে প্রত্যেকটা মুহূর্ত সাথ দিয়েছে এই কেসটাকে, ঠিক আছে, তার জন্য আমি সবার আগে ওনাকে ধন্যবাদ দেবো। যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে, আর নইলে ও জানে যে ও কাদের চক্রান্তের শিকার হয়েছে। কোর্টে বসে লয়ার যখন ও ধরছে সেই রকম উঁচু লেভেলের লয়ার, তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ অবশ্যই আছে। এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে, কিভাবে হয়েছে। আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার, অনুপমের 2টো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য, তাদের বেঁচে থাকার অধিকার নেই, ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত। সঞ্জীব পণ্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন। কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন, এবং জিয়াউলের এগেনস্টে সেকশন 120B কনস্পিরেসির ধারায় অভিযুক্ত করেছেন, যার সাজা হবে খুনের মামলাতে, কারণ খুনটা চক্রান্ত করে করেছিলেন।